আজকের আলোচনা যেটা ছিল বার্ধক্যজনিত সমস্যা, ডিমেনশিয়া ইত্যাদি ইত্যাদি, তা শুধু চিকিৎসা করলেও তো হবে না, আরো অন্যান্য আনুষঙ্গিক দিকও আছে। কাগজে মাঝে মাঝেই পড়া যায় যে বয়স্ক বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, তাই কাগজে এই জিনিসের থাকে। গত বুধবারের একটা ঘটনা বলে শুরু করছি। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলি আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারগুলি থেকে বিশেষ কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। যদি ভালো না লাগে তো সেটাও অন্ততপক্ষে কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ। ডাক্তারখানা থেকে ফিরছি গত বুধবার, আজকে মঙ্গলবার। হাওড়া স্টেশনে হুইল চেয়ারে বসে আছে একটা অতি বৃদ্ধা একজন। কি যেন বলছে, হাত এমনি করছে, আমার মনে হচ্ছে দিকে যাচ্ছে। অনেক ওটা পয়সা দিয়েছি, তাও যেন কি কি বলছে। দাঁড়ালাম একটু, কি ব্যাপার? তো বলছে আমাকে ওই সামনে এগিয়ে নিয়ে চল। বুঝতে পারছি না, দিদি তো বললে, তবে বাংলাও বোঝে। বুঝতে পারছি না কি বল, তাহলে সামনে নিয়ে যেতে বলছে। পরে ওখানে পাশে আরেকটি মহিলা বসছিল, বলছে একে একজন এখানে রেখে চলে গেছে আর আসছে। তখন আমি বুঝলাম যে এই হুইল চেয়ারে রেখে গেছে আর ফিরবে না। এবং উনি কাতর ভাবে বলছে যে আমাকে ওই সামনে দিকে। আমার মনে হলো সামনে যদি নিয়ে যায় ওখানে তো ভিড় ডাকাডাকি, এখানে প্ল্যাটফর্মটা তখন ফাঁকা। আর আমাকে কাতর ভাবে বলছে আমাকে নিয়ে চল নিয়ে চল। আমি প্রায় 10:30 বাজে, তখন গাড়ি পাবো না। এদিকে বেশ কয়েকজন ওখানে ভিড় জমা হয়ে গেল। কি বলি, কি করি, কিছু না করে ট্রেন ধরে চলে যাবো। ভীষণ একটা বিবেকের দংশনও লাগছে। সামনে একজন পুলিশ ছিল, তাকে বললাম, সেও বললো যে আমি কিছু করতে পারবো না, এটা আমাদের ইয়ে না, আমরা সাউথ ইস্টার্নের, ইস্টার্নের এইসব সব ঝামেলা শুরু হয়ে গেল। তখন আমি দূর থেকে দেখলাম আরেকজন পুলিশকে। আমি বললাম, আচ্ছা আমি বলা আছে, আপনি অন্তত ওই পুলিশ বউকে একটু রিকোয়েস্ট করে দিন যে উনি যেন এই ব্যাপারটা দেখে। দয়া হলো, যাই হোক, তাকে বললো। সেই পুলিশ মানে ইস্টার্নের পুলিশ এবারে, কারণ সাউথ ইস্টার্নের পুলিশ এখানে না করাবে না। সাউথ ইস্টার্নের পুলিশ এসে শুনলো টুনলো, তারপরে দেখে আবার সে কোথায় চলে যাচ্ছে। তা আমার যে কিছু বললেন না, আপনি কিছু বললেন না? বলছেন না না, চিন্তা নেই, এখন হাওড়া স্টেশনের দায়িত্বে যিনি আছেন খুব স্ট্রিক্ট লোক, কিছু একটা ব্যবস্থা হবে, আমরা একে হসপিটালে পাঠানোর জন্য চেষ্টা করছি। আমি ওর কথাই ওকে বলে দিয়েছি। প্রথমে বলছিল যে একে তার বাড়ি কোথায়, বর্ধমানে পাঠিয়ে দেওয়া হবে, আবার ফেরত ট্রেনে। আবার তো তাকে আবার কোথায় পাঠিয়ে দেবে। এখন এই হচ্ছে পরিস্থিতি। আমি জানি না তার ছেলে আছে, না ছেলে পাঠিয়েছে, না তার নাতি নাতনি পাঠিয়েছে। এই হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। এই মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে দিয়ে আজকে আমরা চলছি। এবং বলছে বারবার যে আমার জ্বলে গেল পিঠ এবং এই বাটকে একদম বেডসো হয়ে গেছে, আমি দৌড়তে চাইছি, ভীষণ কষ্ট হচ্ছে। এই অবস্থার মধ্যেই তাকে এইভাবে পাঠিয়ে দিয়েছে। 8 ঘন্টা ধরে সে সেখানে বসে আছে, মানে এত খারাপ লাগছে। যাই হোক, ওই কথাটা শুনে অন্তত এলো যে হাওড়া স্টেশনের যখন এসেছে ওকে অন্তত হসপিটালে পাঠানো হবে, কিছু একটা ব্যবস্থা হবে। আমি এর বেশি কিছু করতে পারিনি, কারণ ভীষণ একটা আত্মগ্লানিও লাগছিল, কিন্তু ওইটুকু শুনে একটু মধ্যে স্বস্তি পেয়েছি। তা যেটা কাগজে পড়া যায় সেদিন চাক্ষুষ দেখলাম এরকম ঘটনা ঘটছে। কি এই ঘটনা বহু পূর্বে কি হতো? হ্যাঁ, কদাচিৎ 2-1 হয়নি তা নয়। সে বুদ্ধদেবের যুগেও ঘটনা ঘটেছে যে সেই অজাত শত্রু রাজত্বের জন্য তার বাবাকে বধ করেছে, সেরকম কিন্তু কম। ইদানিং এগুলো বেড়ে গেছে। যত পরিবার ছোট হচ্ছে তত কিন্তু পরিবারের ওপরে প্রবীণদের কন্ট্রোল কমে যাচ্ছে। পরিবার বড় ছিল, প্রবীণদের কন্ট্রোল ছিল, এখন আর সেটা কিন্তু থাকছে না, কালক্রমে আরো কমে যাচ্ছে বা যাবে। আগে আমাদের বলা হতো যে বাবা বা গুরুজনদের শ্রদ্ধা করবে,
সে শ্রদ্ধার জায়গাটা কিন্তু সরে আসছে। এখন আর কেউ কাউকে শ্রদ্ধা করে না, কেউ করবো না বলছে না, মানে অনেকটা কমে যাচ্ছে। পরশুর কাগজে পড়েছি কোন একটি ছাত্র বর্ধমানের তার টিচারকে চল মেরেছে এবং তার জন্য সে ক্ষমাও চায়নি। মানে মূল্যবোধের অবক্ষয়ে আজকে কিন্তু এই জায়গাটা যাচ্ছে। এগুলো কাগজে করছি আমরা। তাহলে এই যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে ইত্যাদির কারণে আমাদের পেশেন্টকে যদি কিছু করাতে হয়, তাহলে পেশেন্টকে কিন্তু এটা, পেশেন্টের পরিবারকে কিন্তু এটা বোঝাতে হবে যে এ এক সময় সার্ভিস দিয়েছে, আজকে পাচ্ছে না, কিন্তু আপনাকে এটা করতে হবে। অনেকে হ্যাঁ হ্যাঁ করেন, যেটা বিকাশ বললো, আপনি জানেন না আমরা কি করছি, ঠিক এরকম ভাষায় আমার কাছে রুগী এসে বলেছে, আপনারা জানেন না আমরা সারাটা দিন কি পরিশ্রম করি তার পেছনে, কিন্তু মনে হচ্ছে যেন কোথাও একটা ফাঁক আছে, কথাটা বোধহয় সত্য হচ্ছে না। এই কথাগুলো পার্টিকে বোঝানোর দরকার আছে। এটা যদি রোগীর পার্টি বোঝেন তাহলে হয়তো ডিমেনশিয়া রোগীর জন্য কিছু করা যাবে, আদারওয়াইজ করা খুব মুশকিল আছে। অর্থাৎ আজকের দিনে বয়স্ক রোগীরা অনেক সময় বাড়তি বা এক্সট্রা ফেলে দিলেও কোনো ক্ষতি নেই, এরকম একটা মনোভাব। একটা গল্প আমার মনে পড়ছে, বাবার মুখে শুনেছিলাম। বাবা রেলে চাকরি করতেন, তো ছেলে বেশ একটা রেলের একটা পদস্থ জায়গায় গেছেন। এবার গ্রাম থেকে তার বাবা এসছে, এবার বাবার জন্য টিকিটও সে খরচা করুন মানে কাটতে চাইছে না, নিজের জন্য তার একটা গাড়িতে পয়সা লাগছে না, তো বাবার জন্য খরচাও করতে চাইছে না, অথচ বাবাকে কলকাতায় নিয়ে আসতে হবে। তো কি করা যায়, তো ওকে গার্ড সাহেবের ব্রেকে নিয়ে এসছে। তো বললো যে এরকম আমাদের বাড়ির একটা সার্ভেন্ট আছে, ওকে নিয়ে। তো গার্ড সাহেব প্রথমে রাজি হলেন, পরে কথাবার্তা বলতে বলতে শুনলেন যে এই ছেলেটি এই বৃদ্ধের ছেলে, মানে এ তো এখন একটা পদস্থ অফিসার হয়ে গেছে, তা বাবা তো গ্রাম্য লোক, তো বাবাকে ওই জন্য বাবার মর্যাদা দিতে তার বাড়ছে, যার জন্য সার্ভেন্ট বলে নিয়ে যাচ্ছে, ভাড়াও লাগলো না, রেলের একটা জায়গায় যাই বলে করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। আজকে যদি বয়স্ক ভদ্রলোক অসুস্থ হন, নিশ্চয়ই এই ছেলে তার জন্য তেমন কিছু করতে চাইবে বলে মনে হয় না। তা বার্ধক্যের সমস্যা আছে যেমন, আবার উত্তরপাড়ায় আমি দেখেছি যে এক ভদ্রলোক, নাম মনে পড়ছে, আশিসময় গুপ্ত, তার নিজের অসুস্থতার জন্য আসেন, কিন্তু কি অ্যাক্টিভ এবং ভীষণ পার্টিকুলার, অল্প সমস্যার জন্য এসেছিলেন, এখনো আসেন, কিন্তু দেখছি যে এরা কাজকর্ম করছেন, ও হাসি খুশি, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়, সোশ্যাল ওয়ার্ক করেন। তার বৌমার ডিলিউশন হয়েছে, সে বৌমাকে কি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন, আমার কাছে নিয়ে আসেন, বৌমা কিন্তু ওষুধ খেয়ে ভালো আছে, কিন্তু তার সঙ্গে যে বাড়িতে ট্রিটমেন্টটা ভদ্রলোকের, আমি দেখে অবাক হয়ে গেছি। এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, কিন্তু দেখেছি ভদ্রলোকের বয়স প্রায় 75, ভীষণ অ্যাক্টিভ, সময় নষ্ট করেন না, গোলাপ গাছ আছে প্রায় 70টা, ওইগুলো নিয়ে সময় কাটান, সোশ্যাল ওয়ার্ক এরই মধ্যে আছে। তাহলে দেখা যাচ্ছে যে সকলে যে বয়স হলেই একেবারে বার্ধক্যের চাপে নতি স্বীকার করে নিচ্ছেন তা নয়, যারা অ্যাক্টিভিটির মধ্যে আছেন তারা কিন্তু ভালোও আছেন এবং চিন্তা ভাবনা ইত্যাদিও বেশ পরিষ্কার, কিন্তু সকলের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। যেটা পাওয়া যাচ্ছে এখানে যে, হ্যাঁ আরেকটা কথা, আমার আত্মীয় একজন গত বছর রেকটাল ক্যান্সারে মারা গেছে, আমাদের পাড়াই, তাকে আমি দেখেছি যে ভীষণ অ্যাক্টিভ, বাড়ির সমস্ত কাজকর্ম তো করছেনই। এইবারে একটা প্রশ্ন কিন্তু আসবে, আচ্ছা এই পাচ্ছে ও কেন পাচ্ছে না? আমি পরে বিশ্লেষণ করে দেখেছি আসলে এই মানুষগুলো স্যাঙ্গুইন টেম্পারামেন্টের,
কোলেরিক, মেলানকোলিক এরা কিন্তু এটা পারবে না। এরা সব স্যাঙ্গুইন, স্যাঙ্গুইনের ক্যারেক্টার আলাদা। এই যে আগে বললাম আশিস সময় গুপ্ত, গত বছর যিনি মারা গেছেন সত্য চক্রবর্তী, রেক্টাল ক্যান্সার মারা গেছে, এরা সব স্যাঙ্গুইন টেম্পারমেন্ট, যার জন্য কিন্তু এরা লোকের সঙ্গে খুব ওয়েল অ্যাডজাস্টেড, এদের সঙ্গে কিন্তু ঝামেলা কম, বেশ মানিয়ে গুছিয়ে চলতে পারে। এখানেও কিন্তু একটা পার্সোনালিটির ব্যাপার চলে আসছে। দেখা গেছে মাত্র 16% মানুষ অবসর জীবনটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারে, বাকি তাহলে 84% কিন্তু মেনে নিতে পারছে না অবসর, বার্ধক্য ইত্যাদি। এই 16% কিন্তু তারা সুন্দরভাবে জীবনে এর আগে যেসব কাজকর্মগুলো করা হয়নি সেগুলোতে নজর দিচ্ছে। সপ্তাহ দুয়েক আগের খবর কাগজে দিয়েছিল, আমি পড়ে খুব আনন্দিত হলাম। ওর লোকের নাম খুব সম্ভব শ্যামল চট্টোপাধ্যায়। উনি আগে পোর্ট ট্রাস্টে কাজ করতেন, রিটায়ারমেন্টের পরে 60 বছর বয়সে ইতালি ভাষা শিখতে শুরু করেন, ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা শুধু শেখা নয়, সেখানে মহাকবি দান্তের ল্যাটিন ভাষা থেকে বাংলা অনুবাদ করে, এবং সেই অনুবাদ এত প্রাঞ্জল, এত হৃদয়গ্রাহী হয়েছে যে রোম থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়। এখন তার বয়স 75, তিনি সদ্য রোম থেকে প্রায় নিয়ে এসছেন। তাহলে 60-এও তো কেউ শেষ হয়ে যাচ্ছে না, 60-এও নতুন করে কিন্তু কর্মপ্রেরণা অনুভব করছেন, এবং এই কর্মপ্রেরণা অনুভব করার ফলে কিন্তু তিনি অ্যাক্টিভ আছেন। এই মানুষের কিন্তু অ্যালজাইমার হবে না সহজে, কিন্তু যার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, কাজ করতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশি। আসলে দু ধরনের মানুষ আছেন, একটা হচ্ছে যারা অন্যকে দোষ দেয়, আরেকটা যে নিজেকে দোষ দেয়। নিজেকে যারা দোষ দিচ্ছে সেটা এক ধরনের, এরা চাইছে আমার মৃত্যু হয়ে যাক। আর যারা অন্যকে দোষ দেয়, আমার স্ত্রী খারাপ, ছেলে খারাপ, প্রতিবেশী খারাপ, সব খারাপ, মানুষের মধ্যে ভালো আর নেই, তারা মৃত্যু ভয়ের ভিতর। এই দুটো টাইপ। যে নিজেকে দোষী সে চাইছে এখানে থাকার মতো চলে গেলেই হয়, আর যে অন্যকে দোষ দিচ্ছে সে কিন্তু আবার অন্য। এই দুটো, এবং এরা কিন্তু আজীবন কিন্তু এই ভাবধারাই চলে এসেছে। সব খারাপ, অফিসের লোক খারাপ, ও খারাপ, তুমি খারাপ, টিচার পেয়েছিলাম সে খারাপ, ভাই বোন সব খারাপ ইত্যাদি। এই খারাপ বার্ধক্যে সেই খারাপ, নতুন করে তার অভ্যাস হওয়া যাবে না। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু বার্ধক্য পর্যন্ত মানুষকে টেনে নিচ্ছে। এই চিন্তাধারা প্রথম থেকে শেষ অব্দি কারো কারো চলছে। এই প্রথম থেকে শেষের মধ্যেও কিন্তু এই যেমন আশিস সময় গুপ্ত বললাম, 40 বছর আগে যেরকম এখনো সেরকম, কিন্তু অনেকে রিটায়ারমেন্টের পরেই অন্যরকম হয়ে যাচ্ছে। কেন? এই মানুষগুলো তখন মনে করছে আমার তো সমাজে কোনো মূল্য নেই, তখন সে কিন্তু তার অন্য অ্যাটিটিউড হয়ে যাচ্ছে। এবং বুড়ো মানুষ মানে যেন একটু খিটখিটে বুড়ো মানে কিন্তু তার ডিপ্রেশন হচ্ছে। শিশু খিটখিটে আর বয়স্ক লোক খিটখিটে। প্রথমে ভাবতে হবে ডিপ্রেশন নেই তো, যেটা দেখুন ওই ম্যাক কার্ভে লেখা আছে বাচ্চা খুব খিটখিটে, ওইটা লেখা আছে, কিন্তু লেখা নেই যে বাচ্চার ডিপ্রেশন হয়েছে, ওইটা সাইকিয়াট্রিক বলে যাবে, ওটা তো লেখা নেই। সাইকিয়াট্রিক বলে দেবে যে ওইটা মানে এই শিশু খিটখিটে ডিপ্রেশন, বয়স্ক লোকের খিটখিটে ডিপ্রেশন, এইটা ভেবে কিন্তু ওষুধ সিলেকশনের ব্যাপারটা আছে। তাহলে এটা হচ্ছে কি বয়সকালে কতগুলো পরিবর্তন হয় মানুষের। আগে যা ভাবতাম তখন আমার মনে হয় ছোটবেলার ওই কাজটা, যুবক বয়সের ওই কাজটা করা ঠিক হয়নি, কারণ তখন চিন্তা ভাবনার পরিবর্তন আসছে, মন একটু ফিলোসফিক্যাল হচ্ছে, তখন কিন্তু একটু সংরক্ষণশীল মনোভাব তৈরি হচ্ছে, তখন কিন্তু অতীতের ভুল ভ্রান্তির জন্য একটু নিজেকে একটু সংকুচিত মনে হয়, পুরোনো দিনের স্মৃতিচারণ করতে ভালো লাগে। নিঃসঙ্গতা একটা বড় কারণ হয়। এই নিঃসঙ্গতা থেকে কাটানোর জন্য তখন মানুষ কি করবে ভেবে পায় না, কি করে সময়টা কাটানো যাবে। আসলে যারা প্রথম থেকে কিছু একটা করে এসছেন তারা ঠিক আছে। বার্ধক্য, ওই যে বললাম শ্যামল চট্টোপাধ্যায় 60 বছরে ল্যাটিন ভাষা শিখতে শুরু করলেন। সবাইকে ল্যাটিন ভাষা শিখতে হবে তা নয়, কিন্তু এই বয়সে কেউ অন্য কোনো কাজে অ্যাক্টিভ হতে পারে না। অর্থাৎ এই ভদ্রলোক প্রথম থেকেই
কিছু না কিছু করবেন ভেবেছিলেন, সেই আগের সময়ের অভাবে পেরে ওঠেননি, এখন দেখছেন অখণ্ড অবসর, এখন সেটাকে কাজে লাগাচ্ছেন। আসলে বার্ধক্যে কিন্তু প্রচুর মানুষ দেখা যায় যারা কিন্তু প্রচুর সৃষ্টিশীল কাজ করেছেন। জর্জ বার্নার্ড শ 90 পার করেও লিখে গেছেন, রবীন্দ্রনাথ 80 পার করে লিখেছেন, হ্যানিম্যান 88-তে কাজ করে গেছেন। আবার এই যে মানুষটার নাম আমরা ভুলে গেছি বাঙালি হিসাবে, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, আজ থেকে প্রায় 1000 বছর আগে এই বাংলা থেকে তিব্বতে গিয়েছিলেন খালি পায়ে। কল্পনা করা যায় না। আমি অতীশ দীপঙ্করের কথা ভাবলে আমি চমকে যাই যে কি করে মানুষটা গিয়েছিলেন। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, খালি মনে হয়। তিব্বত একটা ভয়ঙ্কর জায়গা ছিল। এই অতীশ দীপঙ্কর 70 বছর বয়সে তিব্বতে যান, 10 বছর সেখানে থেকে সেখানকার মানে একটা বিরাট ব্যাপক পরিবর্তন আনেন। তিনি কিন্তু বাঙালি ছিলেন। ভক্তি বেদান্ত স্বামী 70 বছর পরে কিন্তু 70 বছর বয়সে আমেরিকা যান এবং সেখানে কি না করেছেন সে তো আজকে আমরা সাক্ষ্য যাই। কাজেই সৃষ্টিশীল হতে হবে। সৃষ্টিশীলতার মধ্যে কিন্তু আমি আনন্দ খুঁজে পাবো। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি চরম দুঃখের দিনে দীর্ঘকাল এই দুঃখের মধ্যে কেটেছে, কিন্তু দেখেছি সেই সময় একটা সৃষ্টিশীল একটা যদি কিছু করা যায় তাহলে কিন্তু মানুষকে একটা সঞ্জীবনী শক্তি দিয়ে দেয়। এইসব সৃষ্টিশীল মানুষের মধ্যে কিন্তু তাই ছিল। রবীন্দ্রনাথ জীবনে কত দুঃখ, কিন্তু সৃষ্টিশীল কাজ করেছেন। এটা আমাদের ভেবে রাখতে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথের কথায় যে আমি বুড়ো হয়ে মরবো না, অর্থাৎ তাহলে বুড়ো হয় মানে না, মনে বুড়ো হবো না। দুটো কথা, রিটায়ার্ড হন, টায়ার্ড হবে না। আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, রিটায়ার্ড মানে টায়ার্ড না, রিটায়ার্ড হন তো হতেই হবে, অন্যকে জায়গা ছেড়ে দিতে হবে, কিন্তু টায়ার্ড হয়ে গেলে মুশকিল আছে। কাজেই আমাদের মনে রাখতে হবে যে আমি যেন মনে বুড়ো না হই, মনে যেন আমি সতেজ সবুজ থাকতে পারি। তাহলে করতে হবে কি, কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। সবচেয়ে ভালো হয় সেটা যদি পরার্থে হয়, অন্যের কোনো ভালো কাজে হয়। তবে হ্যাঁ, মুশকিল আছে, অন্যের কাজ করতে গেলে প্রথমে লোকে বলবে ধান্দা আছে, সেইটা বাঁচিয়ে আপনাকে করতে হবে। বিশেষ করে যদি প্রসিকিউটর ডিভিশনের কেউ থাকে তাহলে তো একদম লাইফ ফেল করে দেবে। সেইটা বাঁচিয়ে বুঝিয়ে, কারণ এইখানে কিন্তু তখন আবার আমার এই কথা শুনে হয়তো অনেকের ইচ্ছায় জেগে গেল, কিন্তু না, আগে বুঝতে হবে কোথায় নাক গলাবো কোথায় নাক গলাবো না। এইটা কিন্তু একটা বড় কথা। নাক গলানোর ব্যাপারটা কিন্তু একটা বড় জিনিস। বুদ্ধ ভাষা হয় কি, অযাচিত উপদেশ দিতে যায়, ব্যাস এই রে চল 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 চল, লোকে আর শুনতে চায় না। কারণ এই অযাচিত উপদেশ, ইয়ং জেনারেশন এই অযাচিত উপদেশ শুনবে না, ঠক্কর খেলে তখন। তাহলে কি হবে, করতে হবে একটু আলগা আলগা থাকা বরং ভালো, যদি স্বস্তিতে থাকতে হয়। আমি বুঝছি ওর একটা উপদেশ লাগবে, কিন্তু না ঠক্কর খেলে তো আমায় চাইবে না। তাহলে তখন বরং ওকে উপদেশ দেওয়া যায়। অযাচিত উপদেশ বিড়ম্বনার কারণ হয়ে যাবে। আমার মাস্টারমশাই এই গানগুলি বলছে, উপজে আছে হয়ে কাউকে কখনো শুনতে হবে। ওটা ওনার সারা জীবনের অভিজ্ঞতা। আর কালীশঙ্করের কাছ থেকে ওটা শুনেছি, উপদেশ কাউকে দরকার না হলে দেবে না। কেন বলছে যে অ্যাডভাইস ফুলস উইল নেভার ফলো আর ওয়াইজ ম্যান ডু নট রিকোয়ার। অ্যাডভাইস সম্বন্ধে কিন্তু এটা জেনে বুঝে এগোতে হবে। যাই হোক, তো এবার বৃদ্ধ বয়সের কি থাকে, একটা তাহলে উপদেশ দেওয়া যেমন প্রবণতা থাকে, ইত্যাদি ইত্যাদি থাকে। আবার একটা কি, ক্ষমতা হারানোর ভয়। যেখানে একটু ক্ষমতা আছে না, হাতে ক্ষমতা, তাহলে থাকলোটা কি। একটা ছোট্ট গল্প বলছি, তাই হয়ে গেছে অবশ্য। একটা রাজা ছিলেন, রাজা বড় কৃপণ, খরচা করে না, মেয়ের বিয়েও দেয়, আর ক্ষমতাকে বসে আছে, সিংহাসনে ছেলেকে বসায়ও না। এবারে যে যার মতন প্ল্যান ভেজেছে, যে ছেলে ভাবছে রাজাকে মেরে গদি দখল করবে, মেয়ে ভাবছে অনেকদিন হয়েছে, এবার আমি ওই সঙ্গে আমি এবার চলে যাব, ইত্যাদি ইত্যাদি। রাজ্যের মধ্যে কিন্তু সব চলছে। ইতিমধ্যে ওখানে
একটি লোক এসছে, সে আর তার স্ত্রী দুজনে মিলে কিছু নাচ গান করবে। তা রাজাকে বলেছে, রাজা বলছে হ্যাঁ করতে পারো, আমি 1 পয়সা খরচা করতে পারবো না, মুশকিল। বলে আচ্ছা ঠিক আছে, খরচা করবেন না, আমরা অন্তত নাচ গান করি। বলে আচ্ছা ঠিক আছে। সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে, নাচ গান চলছে। বলছে মেয়েটা নাচছিল, ওর পা ব্যথা হয়ে গেছে। তো তখন তালে তালে বলছে আর তো পারা যাচ্ছে না, 1 পয়সা বার হচ্ছে না। তো তখন ওই যে বাজাচ্ছে সে তালে তালে বলছে বহুত গই থোড়ি রহি থোড়ি ভি আব যায়, কহে নট নায়িকা তাল মে ভঙ্গ না পায়। সারা রাতের অনেকটাই কেটে গেছে, আর একটু বাকি আছে, তাল যেন না কাটে। ব্যাস, এই ম্যাজিক হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল একটা সাধু তার একটা কম্বল দিয়ে দিল, আর যে রাজপুত্র সেও তার গলার হার দিয়ে দিল, রাজকন্যা সেও তার গলার হার দিয়ে দিল। কি ব্যাপার, রাজা তো চোখে গেল, কি হয়ে গেল, কি এই তালের মধ্যে এমন কি আছে? জিজ্ঞেস করলো কি আছে তোমাদের মধ্যে, এই করলে কেন? তো সাধু বললো অনেকদিন ভেবেছিলাম যে একটা ধর্মীয় জীবন যাপন করব, কিন্তু দেখছি যে না, কিছু হচ্ছে না। তো ভাবলাম ও হয়েছে, আজকে বরং এই এখন থেকে, আজ রাত থেকে এবং নাচা গানার মধ্যেই আমি জীবনটা কাটিয়ে দেবো। আমার এখন শুনে মনে হলো যে না, অনেক দিন কেটেছে, আমার ধর্মীয় জীবনটাই কাম্য, ওইভাবেই আমি জীবনটা কাটাবো। ওই জন্য আমি কম্বল দিয়ে ওকে পুরস্কার করলাম, তার কম্বলটাই আমার শেষ সম্বল ছিল। আচ্ছা, রাজপুত্র কেন করলো? বললো এই তো ভাবছিলাম এই সপ্তাহে তোমাকে গর্দান নিয়ে আমি সিংহাসনে বসি। এইসব রাজা তখন চোখ কপালে। আর কন্যাকে জিজ্ঞেস করছে, বলছে এই তো আমি ভেবেছিলাম যে এই সেনাপতির সঙ্গে আমি বেরিয়ে যাবো। তারপরে মনে ভাবলাম না, এই অসম্মান নিয়ে যাওয়াটা ঠিক হবে না, সম্মানের সঙ্গে যাওয়া উচিত। রাজা বললো এত তলে তলে এত কারণ হচ্ছে। তখন রাজা এর সঙ্গে বিয়ে দিয়ে দিল, যার সঙ্গে বিয়ে দেওয়ার ভেবেছিল, এই সেনাপতির সঙ্গে। রাজপুত্রকে সিংহাসনে বসিয়ে বললো দাও, এবার আমি দায়িত্ব ছেড়ে দিলাম। ক্ষমতা আঁকড়ে থাকলে ভেতরে ভেতরে কিন্তু ষড়যন্ত্র তৈরি, এবং সেখান থেকে কিন্তু রক্ষা পাওয়া মুশকিল হবে। ভালো পরবর্তী প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দিয়ে একটু আলগা একাকী থাকুন, দরকার হলে উপদেশ দেবেন, তা নয়তো নয়। আমার মনে হচ্ছে অনেক বলে দিয়েছি, এইখানেই বলে বক্তব্য সমাপন করাই ঠিক, কারণ আমি অনেকক্ষণ